মক টেস্টের মাধ্যমে তুমি জানতে চাইছো যে তোমার প্রিপারেশনটা ঠিকঠাক হয়েছে কিনা। আমি বলতে চাইছি তুমি মক টেস্টের মাধ্যমে তুমি ডে বাই ডে তোমার প্রিপারেশনটাকে ইমপ্রুভ করতে পারবে। তো আজকে এই সিঙ্গেল ভিডিওতে আমি সেটা নিয়ে ডিসকাস করব। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। তো আমাকে একজন কমেন্টের মাধ্যমে জানিয়েছে যে দাদা তুমি মক টেস্টের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত এবং মক টেস্ট অ্যানালিসিস নিয়ে একটা ভিডিও দাও। তো আজকে সেই কারণে এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। তো তোমরা অবশ্যই ভিডিওতে শেষ অবধি থেকো, ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। দেখো, মক টেস্টের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত এবং মক টেস্ট কীভাবে অ্যানালিসিস করবে, এই বিষয়ে যখন আমি কথা বলতে চাইছি তখন তোমায় দুটো স্টেপের মাধ্যমে কথা বলবো। প্রথম যে স্টেপটা খুব ম্যান্ডেটারি, হয়তো সেটা নিয়ে খুব একটা কথা হয় না, কিন্তু করা উচিত। আমি এইভাবে কিন্তু ডে বাই ডে ফলো করে অনেক পরিবর্তন আমি দেখতে পেয়েছি এবং অনেক ইমপ্রুভমেন্ট আমার প্রিপারেশন যদি কখনো প্রিপারেশনের মানটা যদি খারাপ হয়, ডিক্রিজ করে কোনো কারণবশত, সেটাও কিন্তু আমার চোখে ধরা পড়তো। তো আমি এই বিষয়টা নিয়ে বলবো যে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এটা ভালো করে বুঝবে, ভালো করে শোনার চেষ্টা করবে। ব্যাপারটা হচ্ছে, যখন তুমি তোমার সিলেবাসটা কমপ্লিট করে যখন মক টেস্টে ঢোকার চেষ্টা করবে, তখন একটা জিনিস মাথায় রাখবে, তোমার যে সাবজেক্টগুলো রয়েছে, রিজনিং বলো, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বলো, ইংলিশ বলো, যেগুলো তুমি চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করছিলে এতদিন ধরে, সেগুলো যেন মোটামুটি একই সময়ের মধ্যে তুমি শেষ করতে পারো। এরকমটা যেন না হয় যে তুমি রিজনিংটা শেষ করেছো, তোমার শেষ হয়ে গেছে চ্যাপ্টার ওয়াইজ, কিন্তু কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের এখনও যা সিলেবাস রয়েছে তাতে তোমার আরও 1 মাস বা 1.5 মাস সময় লাগবে শেষ করতে। এরকম পরিস্থিতি যেন তৈরি না হয়, প্রথম থেকে এই বিষয়টা নিয়ে একটু কনসাস থাকবে। কারণ তোমার যদি এই রকম পরিস্থিতি তৈরি হয়ে যায়, তাহলে তোমার মক টেস্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রবলেম তৈরি হবে। তাই জন্য একদম প্রথম থেকে এই বিষয়টা মাথায় রাখবে যে আমি সিলেবাসটাকে এমনভাবেই কমপ্লিট করব যাতে আমার সমস্ত সাবজেক্টের সিলেবাস একই সময় শেষ হয়। তাহলে এই মক টেস্টে তাড়াতাড়ি ঢুকতে পারবো এবং মক টেস্টের বিষয়গুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তো এই বিষয়টা মাথায় রেখে সিলেবাস কমপ্লিট করবে। তো আমি যে দুটো বিষয়ের কথা বলছিলাম, যে দুটো ধাপে আমি ভিডিওটাতে বলার চেষ্টা করব, তো প্রথম ধাপটা নিয়ে বলি, যেটা খুব ইম্পর্টেন্ট বললাম। সেটা হচ্ছে ডে 1 থেকে যখন তুমি ফার্স্ট দিনের মক টেস্টটা দেবে, তখন থেকে একটা ট্যালি শিট মেনটেন করার চেষ্টা করবে। ঠিক কীরকম হবে ট্যালি শিটটা, যে তোমার ধরো তুমি প্রথম যে সময়টাতে তুমি প্রিলিমিনারি মক দিচ্ছ, ঠিক আছে, সে প্রিলিমিনারি তোমরা জানো প্রত্যেকেই যে 3টে করে সাবজেক্ট রয়েছে, একটা রিজনিং, একটা কোয়ান্টিটি অ্যাপটিটিউড আর ইংলিশ। তো এই 3টের ইন্ডিভিজুয়াল স্কোর কি হতে পারে, যা যা হচ্ছে সেগুলো কিন্তু ডে 1 থেকে তোমায় মেনটেন করতে হবে। কোনো একটা খাতায় হোক বা তোমার কোনো নোটবুকে হোক, তুমি সেটা নোট ডাউন করে রাখবে। ব্যাপারটা ঠিক কীরকম, ধরো ডে 1-এ তুমি যেখান থেকে মকটা দিচ্ছ তার ওয়েবসাইটটার নাম লিখলে, ধরো প্র্যাকটিস মক, আমি কোনো পেড প্রমোশনের কোনো ব্যাপার নেই আমার সাথে, তো আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য একটা নাম দিচ্ছি। ধরো প্র্যাকটিস মক থেকে তুমি মক দিলে, তাহলে ডে 1-এ তুমি মক দিলে প্র্যাকটিস মক, ঠিক আছে। সেখানে তোমার ইংলিশে ধরো তুমি পেলে 30-এর মধ্যে 10 নাম্বার, ঠিক আছে। রিজনিং দিলে 18 পেলে, কথার কথা। তারপরে তুমি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে 22 পেলে, ঠিক আছে। ওভারঅল তাহলে তোমার মার্কস হয়ে দাঁড়ালো 50, ঠিক আছে। তাহলে ডে 1-এ আমি প্র্যাকটিস মক থেকে মক দিলাম, আমার ইংলিশে 10 নাম্বার এলো, রিজনিংয়ে 18 এলো এবং কোয়ান্টে 22 এলো, টোটাল আমি পেলাম 50। ডে 2-তে সেমভাবে আমি একটা অন্য ওয়েবসাইট হতে পারে বা সেম ওয়েবসাইটেই অন্য কোনো একটা মক হতে পারে, আমি দিলাম, সেখানেও এই স্কোর এলো। আরও ভালো হয় তার পাশে যে ওয়েবসাইটটা থেকে তুমি মক দিচ্ছ, সেখানে যদি কোন লেভেলের তুমি মকটা দিচ্ছ সেটা ডিনোট করো। ধরো তুমি আইপিএস পিও লেভেলের দিলে, না আইপিএস ক্লার্ক দিলে, না এসবিআই ক্লার্ক দিলে, না এসবিআই পিও দিলে, এটা জাস্ট একটু মেনশন করে রাখো। কেন এটা মেনশন করার কথা বলছি সেটা আমি পরে বলছি,
এবং এটা কীভাবে ইমপ্রুভ করে বা কীভাবে তোমায় হেল্প করবে সেটা তোমায় জানাচ্ছি আমি। তো এইভাবে তুমি প্রতিদিন যখনই মক দেবে তখনই এইভাবে নোট ডাউন করতে থাকবে। এবার ধরো তুমি 1 মাস মক দিলে, ঠিক আছে, যখন তুমি একদম ডে 1-এ, তো তুমি তো বিভিন্ন ওয়েবসাইট থেকে মক দিচ্ছ, এবার একটা খাতার মধ্যে বা একটা নোটবুকের মধ্যে যখন তোমার কাছে পুরোটা রেকর্ডেড থাকছে, তখন তুমি এই নোটবুকটা নিয়ে তুমি জাস্ট যদি পাতাটা উল্টাও বা তুমি দেখো, তুমি দেখতে পাবে যে এখানে তোমার কত কি স্কোর হয়েছিল। এটা কেন ইম্পর্টেন্ট সেটার কথা এবার টপিকে আসি। যে দেখো, তুমি ডে 1-এ তুমি দেখলে 50 পেয়েছিলে, তারপরে তোমার স্কোর ইমপ্রুভ হয়েছে 52 হয়েছে, তারপরের মকটাতে একটু ডিফারেন্ট লেভেল অন্য একটা ওয়েবসাইট থেকে তুমি মক দিয়েছো, যার ফলে স্কোরটা একটু ডিক্লাইন হয়েছে, তোমার একটু পড়ে গেছে 47 হয়েছে, তারপরের মকটাতে একটু ইমপ্রুভ হয়ে 57 হয়েছে। তো এইভাবে একটা তুমি কিন্তু নেচার তুমি লক্ষ্য করতে পারবে যে কোনো কোনো ক্ষেত্রে তোমার স্কোর বাড়ছে, কখনো কমছে, এই বিষয়টা কিন্তু তুমি নজরে আসবে। এবার সব থেকে বেশি ভেরি ইম্পর্টেন্ট জিনিস যে তোমার সাবজেক্ট ওয়াইজ স্কোরটাও তুমি নোট করে রেখেছিলে, যার ফলে তোমার বুঝতে সুবিধা হচ্ছে যে তুমি যখন সিলেবাসটা কমপ্লিট করলে, করে যখন তুমি মক দেওয়া শুরু করছো, তখন তুমি যে জায়গাটাতে ছিলে সেখান থেকে সেটা ইমপ্রুভ হলো না তোমার আরও প্র্যাকটিসের দরকার রয়েছে। কারণ তুমি শুধুমাত্র সিলেবাস কমপ্লিট করে তো আর বসে থাকবে না, শুধু তো সারাদিন মকটাই দেবে না, মকটা দেওয়ার পাশাপাশি আরও প্র্যাকটিস তো করবে। তখন কিন্তু এই রেকর্ডের যে বিষয়টা থাকছে এটাই তোমায় হেল্প করবে বোঝার জন্য যে তোমাকে কোন টপিকটাতে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, শুধু এই ট্যালি শিটের মাধ্যমে তুমি কিন্তু বুঝতে পারবে যে তোমার কোন সাবজেক্টটাতে আরও টাইম দিতে হবে। ঠিক আছে, এটা গেল এই ট্যালি শিটের ব্যাপারটা। এবার 2 নম্বর যেটা রয়েছে সেটাতে আসছি। 2 নম্বরে যেটা তোমায় করতে হবে, ধরো কোনো একটা মক দিয়েছিলে, যে মকের মধ্যে তুমি 50, আমি যদি ধরি প্রথম মকটার কথায় 50 পেয়েছিলে, সেখানে তুমি অ্যাটেম্প করেছিলে 54টা বা 55টা। ঠিক আছে, সেখানে কিছু ভুল হয়েছে, তোমার দিয়ে স্কোর দাঁড়িয়েছে 50। তো এবার তুমি এই যে শুধু তো তুমি যে কটা অ্যাটেম্প করেছো সে কটাই তো প্রশ্ন থাকছে না, থাকছে তো 100টা প্রশ্ন, তাহলে বাকি প্রশ্নগুলো তুমি অ্যাটেম্প করতে পারো না। এবার এই যে এখানে যে মক অ্যানালিসিস করব, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি প্রথমে ভিডিও শুরুতে বলেছিলাম যে মক টেস্টের মাধ্যমে কিন্তু তুমি কোন জায়গায় দাঁড়িয়েছো সেটা দেখার জন্য নয়, তোমার কীভাবে ইমপ্রুভ হবে সেটাও তোমায় বুঝতে হবে। তো সেটা কিন্তু হবে এই মক অ্যানালিসিসের মাধ্যমে। এবার মক অ্যানালিসিস তোমায় দেখতে হবে যে তোমার কোন জায়গার পোর্শনগুলো তুমি অ্যাটেম্প করতে পারোনি। সেই সাবজেক্টের ধরো রিজনিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার ব্লাড রিলেশনের জায়গাটাতে তুমি অ্যাটেম্প করতে পারোনি, এবং এটা তোমার দীর্ঘ 4-5টা মকেই সেম পজিশনে রয়েছে, যে ব্লাড রিলেশনটা কোনোভাবেই অ্যাটেম্প করতে পারছো না যখন তোমার টাইমার চলছে। তাহলে তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে রিজনিংয়ের ব্লাড রিলেশনের পোর্শনটায় বা ব্লাড রিলেশনের কোশ্চেনে আমাকে আরও প্র্যাকটিস বাড়াতে হবে। তাহলে তুমি কী করবে, তুমি যখন রিজনিং প্র্যাকটিস করবে তখন যে প্র্যাকটিস টাইমটা রয়েছে সেই সময়ে ব্লাড রিলেশনের ইন্ডিভিজুয়ালি কিছু প্রশ্ন অ্যাড করে নাও, তুমি সেই সময় ব্লাড রিলেশনটা প্র্যাকটিস করো। এইভাবে তোমাকে নিজে টার্গেট করতে হবে, নিজেকে বুঝতে হবে যে কোন জায়গাটায় আমার প্র্যাকটিস দরকার। ঠিক আছে, এই বিষয়গুলো কোনো ইনস্টিটিউট, কোনো টিচার, কোনো অনলাইন এডুকেটর কেউ কিন্তু বলে দেবে না, এটা নিজের অ্যানালিসিস। আমি তোমায় বলে দিতে পারবো না যে তোমার কোন জায়গাটা তোমার প্র্যাকটিস দরকার। এই বিষয়টাকে বুঝতে হবে নিজেকে, এবং সেটা আসবে এইভাবে মক অ্যানালিসিসের মাধ্যমে। এছাড়া আর কিন্তু কোনো উপায় নেই। ঠিক আছে, কারণ মক টেস্ট এবং মক অ্যানালিসিসটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এরকমভাবে তুমি রিজনিং বলো, কোয়ান্ট বলো এবং ইংলিশ, প্রতিটা সাবজেক্টে কিন্তু এইভাবেই তোমায় অ্যানালিসিস করে যেতে হবে। প্রথমের দিকে তোমার অ্যানালিসিস করতে তোমার হয়তো মক দিতে 1 ঘন্টা লাগলে, বাকি মকটা অ্যানালিসিস করতে, এগুলো বুঝে উঠতে হয়তো তোমার 4-5 ঘন্টা লাগতে পারে। ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ডে বাই ডে যখন তোমার এই জায়গাগুলো তোমার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে তখন ওই টাইমটা কমতে শুরু করবে। তারপরে তুমি দেখতে পাবে যে তোমার হয়তো অ্যানালিসিস হয়তো করার দরকারই পড়ছে না, তোমার শুধু বুঝতে হচ্ছে যে তোমাকে এই জায়গাটাতে একটু পুশ আপ করতে হবে, একটু পুশ করতে হবে,
একটু ইমপ্রুভ করতে হবে প্র্যাকটিসের জন্য, স্পিডটাকে ইমপ্রুভ করতে হবে। এই সমস্ত কিছুটা তোমার সামনে একদম ক্লিয়ারলি ভিজিবল হবে যখন তুমি এই প্র্যাকটিসগুলো, মানে তোমার এই যে বিষয়গুলো তুমি যখন ডেইলি বেসিসে করতে থাকবে। ঠিক আছে, একদিন মক দাও, যদি তোমার প্রবলেম হয় যে আমার পক্ষে ডেইলি মক দিয়ে মক অ্যানালিসিস করে আরও অন্যান্য পড়াশোনা করে আমার টাইম হচ্ছে না, তাহলে আমি বলবো ডেইলি মক দেওয়ার দরকার নেই। প্রথমের দিকে তুমি একটা মক দাও এবং সেই দিনে তুমি চেষ্টা করো মকটা অ্যানালিসিস করার, যে কোন জায়গায় রয়েছে কী রয়েছে এই বিষয়টাকে মানে জারি রাখো। ঠিক আছে, শুধু আমি মক দিলাম, মকে স্কোর হলো না, প্রথম দিনই কেউ যে যখন 1 সপ্তাহ ধরে মক টেস্ট দেওয়া শুরু করেছে সে কিন্তু প্রথমেই 80 স্কোর করতে পারবে না বা 85 স্কোর করতে পারবে না, এটা কারো পক্ষেই সম্ভব নয়। আমি যখন পরীক্ষা দিচ্ছি আমারও হয়নি, যে চাকরি করছে তার পক্ষেও এখনও সম্ভব নয়। ঠিক আছে, প্রথমের দিকে স্কোর খুবই কম হবে, ভেঙে পড়ার কোনো কারণ নেই। টার্গেটটা রাখতে হবে যে তোমাকে মক অ্যানালিসিসটা বাড়াতে হবে, যে জায়গাটায় প্র্যাকটিস দরকার সেটাকে তোমায় প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রেখে তুমি চলো, দেখবে মক টেস্টের মাধ্যমে তোমার শুধুমাত্র তুমি কোন জায়গায় তোমার প্রিপারেশান রয়েছে সেটাই জানতে পারবে না, তুমি মক টেস্টের মাধ্যমে কিন্তু নিজের প্রিপারেশানের ইমপ্রুভমেন্টটাও তুমি লক্ষ্য করতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট টপিকে। চলো, টাটা।